চৈতি হবে আমার কোটি টাকার বউ। মা, তুমি সত্যি করে বলো না, আমার বাড়িতে বাসর করছি বলে তুমি রাগ করছো না তো? বিশ্বাস করো মা। মা, আমার মা মারা যাওয়ার সময় আমার হাত ধরে বলেছিল, তোর বিয়েটা তো দিতে পারলাম না, কিন্তু বাসর ঘরটা আমার বাড়িতেই করিস। শুধুমাত্র মায়ের কথাটা রাখার জন্য। তোমার মেয়ে তো মায়ের কথাটা অবশ্যই তুমি রাখবে, কেন রাখবে না? তোমরা যাও, আমি কাল সকালে গিয়ে তোমাদের নিয়ে আসবো। মা, চলো। তুমি ঠিকই বলেছো মা। আমার চাও তো কোনোটাই সত্যি হয়নি, এটাই বা হবে কেন? বাবা, তোমার কুকুরটা দেখছি বাসর ঘরের খাটের উপর শুয়ে আছে। কি ব্যাপার, এভাবে হাসছো কেন? কি হয়েছে, হাসছো কেন? তুমি কি মনে করেছো? হ্যাঁ, কি মনে করেছো? তোমার চেয়ে এই কুকুরটার দামই বেশি। তুমি আমার কথাটা বুঝতে পারছো না, এই তো পরিষ্কার করে দিই। তুমি কি মনে করেছো তোমার সাথে আমি আমার এই বাসর করার জন্য আমি তোমাকে বিয়ে করেছি? না না, তোমাকে বিয়ে করেছি আমি আমার অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য। মানুষ যেমন জেদের ভাত কুকুর দিয়ে খাওয়ায়, আমিও তাই করেছি। শোনো, ফুল দিয়ে সাজানো এই বাসর ঘরে ওই লাখ টাকার কুকুরটারই জায়গা হবে, কিন্তু তোমার মতো ছোট লোকের জায়গা হবে না। এই, তুই জন্মের পর এত বেশি দামি খাটে কখনো ঘুমিয়েছিস? এই যে বিছানা চাদরটা দেখছিস, এটাও তোর থেকে অনেক 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 বেশি দামি। এই ঘরের প্রতিটা জিনিস তোর চেয়ে অনেক 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 বেশি দামি। বাসর ঘরটা তো দেখা হয়েছে, চল এবার ড্রয়িং রুমে চল। মামি, মোহাম্মদ
ঘটনা ঘটানোর তা তো ঘটিয়েই ফেলেছে। আবার বাসর ঘর থেকে বেরিয়ে এসে ডাকাডাকি কেন? মামা মামি, তোমরা কি মনে করেছিলে আমি ওকে বিয়ে করেছি ওর সাথে বাসর করার জন্য? তাহলে বাসর করার জন্য নয়, শুধুমাত্র বিয়ে বিয়ে খেলাটা করে ওর উঁচু মাথাটা আমার পায়ের কাছে নত করাতে। ও মা, বলে কি? আমার 14 পুরুষ, আমার 14 পুরুষ মানুষকে শুধু ভিক্ষে দিয়েছে, কিন্তু ওই ছোট লোকের বাচ্চাটা আমাকে রাস্তায় দাঁড় করিয়ে হাতে ভিক্ষে থালা ধরিয়ে দিয়ে আমাকে দিয়ে ভিক্ষে করিয়েছে। চৌধুরী বাড়ির একমাত্র মেয়ে চৈতি চৌধুরীকে ভিক্ষে করতে বাধ্য করেছে। এই অপমান চৈতি চৌধুরী মেনে নিতে পারে না, কখনো না। আরে আমরা তো তাই মনে করছিলাম, পরে তোর ভাবসাব দেখে সব গোলমাল হয়ে গেল। এখন বল, প্রতিশোধ দেবার জন্য বিয়ের কি দরকার ছিল? শক্তি দিয়ে ওকে কিছু করা যাবে না জেনেই বুদ্ধির খেলা খেলেছি। তুমি কি মনে করেছো কোটি টাকার দেনমোহরের জন্য সানি যে কথাগুলো বলেছিল ওটা সানির কথা ছিল? না মামা না, সেটা ছিল আমার শেখানো কথা। আমি সানিকে বউ সাজার আগ মুহূর্তে সব শিখিয়েছিলাম, সব। এই ছোট লোকের বাচ্চাটা আমাকে দিয়ে ভিক্ষে করিয়েছে, আর আমি ওকে দিয়ে আমার বাড়ির চাকরের কাজ করাতে চাই। ওকে আমার হাত থেকে মুক্তি পাবার জন্য হয় আমার দেনমোহরের কোটি টাকা শোধ করে তালাক দিতে হবে, আর তা না হলে কোটি টাকার জন্য আমার বাড়িতে আজীবন চাকরের কাজ করতে হবে। এই কিছু সময় আগের চৈতি আর এই চৈতির মাঝে কত পার্থক্য মনে হচ্ছে না? একদম বোকা বনে গেছিস তাই না? গরিবের ছেলে হয়ে ধনীর মেয়েকে নিয়ে যে খেলাটা তুই শুরু করেছিস, ওই খেলাটা শেষ করবো আমি। তোকে হারে হারে বুঝিয়ে দেব ধনীর রক্ত কখনো গরিবের অপমান করা সহ্য করে না। বাসর করার স্বপ্ন নিশ্চয়ই এবার তো শেষ হয়েছে। এবার চাকরদের ঘরে গিয়ে বর সাজার দামি পোশাকটা খুলে চৌধুরী বাড়ির চাকরদের পোশাকটা পরে নেই, কারণ সকাল থেকেই তো তোকে চাকরের কাজ করতে হবে। কি হয়েছে? হ্যাঁ, সকাল সকাল এত চেঁচামেচি কিসের? মামা দেখেছো দেখেছো, ভাবখানা যেন নবাব জাদা এসেছে। মামা, নবাব জাদাকে বলো চাকরির কাজ শুরু করতে। তোর বাড়িতে কে চাকরের কাজ করে আর কে বসে বসে খায় তা আমি জানি না, তবে আমার বাড়ির নিয়ম অনুযায়ী আমার বিবাহিতা স্ত্রী হিসেবে আজ থেকে তোকে আমার বাড়িতে গিয়েই থাকতে হবে। আমি রোজগার করব আর তুই সংসারের সমস্ত কাজ করবি, আমার আদেশ পালন করবি, আমার মায়ের হাত পা টিপে দিবি। কাজেই তোকে এখন থেকে আমার সাথে আমার বাড়িতেই থাকতে হবে। চল। শোন, আমাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার কি যোগ্যতা আছে তোর? তোর স্ত্রী হতে পারে কাজলের মতো কোন বস্তির মেয়ে। আচ্ছা, সেটা আমার বাড়িতে গেলেই টের পাবি। চল। স্ত্রীকে স্পর্শ করার আগে দেনমোহর পরিশোধ করতে হয়, তা তোর বাবা মা তোকে শেখায়নি? বল। ইকবাল, কি ব্যাপার, কি হয়েছে? মা, তোমার ছেলের বউ হওয়ার জন্য ও আমাকে বিয়ে করেনি, বিয়ে করেছে প্রতিশোধ দেবার জন্য। ও আমাকে ওর বাড়ির চাকর বানিয়ে রাখতে চায়, ও দেনমোহরের টাকা চায়। এ কথা কি সত্যি চৈতি? হ্যাঁ হ্যাঁ, সত্যি।
আমি যা বলেছি সেটা করিয়েই ছাড়বো। তোমার ছেলে হয় আমার দেনমোহরের 1 কোটি টাকা পরিশোধ করবে, নয়তো আমার বাড়ির চাকর হয়ে থাকবে। ইকবালও তোমার চেয়ে কম জেদি নয়। যারা ওকে চেনে জানে তারা ওকে বলে জেদি বাবার জেদি সন্তান। তুমি যতই চেষ্টা করো না কেন ও তোমার কাছে মাথা নত করবে না, কারণ আমি ওকে অনেক কষ্টে বড় করেছি সত্য, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করার শিক্ষা দিইনি। কিন্তু আমি তোমার ছেলের মাথা নত করিয়েই ছাড়বো। আমি আমার দেনমোহরের মাত্র 1 কোটি টাকা চাই। অবশ্যই তুমি পাবে, কারণ এটা তোমার ন্যায্য পাওনা। তবে এর জন্য তোমাকে অপেক্ষা করতে হবে, সময় দিতে হবে। আমার বিশ্বাস তাহলে আমার ছেলে গুনে গুনে তোমার দেনমোহরের টাকা পরিশোধ করে দিতে পারবে। আর যদি ব্যর্থ হয় তাহলে তোমার ছেলেকে আমার বাড়িতে চাকর হয়ে থাকতে হবে। বলো রাজি? চল মা, মা তুমি এই বেয়াদবটাকে বলো ওর দেনমোহরের টাকা ও সময় মতোই পেয়ে যাবে। সেই সময়টা কতদিনের আমরা কি তা জানতে পারি? টাকা তো আর বাতাসে ওড়ে না, পরিশ্রম করে রোজগার করতে হয়। তাই দিনক্ষণ বলা আমার পক্ষে সম্ভব নয়। আমি শুধু এইটুকুই বলতে পারি, আমার জীবনের সবকিছুই হলো আমার মা। সেই মায়ের মাথায় হাত রেখে আমি কথা দিয়েছিলাম আমার বিয়ের দেনমোহর হবে 1 কোটি টাকা, আর সেই কথা আমি রাখবই। বুঝলে মামুনি, দেনমোহরে টাকা জোগাড় করার নাম করে মা ছেলে এখান থেকে কেটে পড়ার ধান্দা করছে। মানে মানে খুব সোজা। আমরা কি করে বিশ্বাস করব 1 কোটি টাকা জোগাড় করে তোমার ছেলে এখানে ফিরে আসবে? আমরা কি করে বিশ্বাস করব তোমরা মা ছেলে পালিয়ে যাবে না? তাহলে তোমরাই বলো কি করলে বিশ্বাস করবে যে আমরা পালিয়ে যাব না? একটা শর্ত মেনে নিলেই বিশ্বাস করব। কি শর্ত? শর্ত খুবই সহজ, তুমি টাকা নিয়ে ফেরত না আসা পর্যন্ত তোমার মা আমাদের জিম্মায় থাকবে। কি রাজি? রাজি। তবে শর্ত আমারও আছে। আমার সন্তান যদি চৈতির দেনমোহরের কোটি টাকা পরিশোধ করতে পারে তাহলে চৈতিকে আমার সন্তানের পা জড়িয়ে ধরে ক্ষমা চাইতে হবে এবং বলতে হবে আমার সন্তানই ওর যোগ্য স্বামী। জিজ্ঞেস করো চৈতিকে এই শর্তটা মেনে নেবার সাহস ওর আছে কিনা। মেনে নে চৌতি, কারণ টাকা বাতাসে ওড়ে না। টাকা ছাড়া ওকে তোর বাড়িতে চাকরের কাজ করার জন্য আসতেই হবে। চৈতি মেনে নেই। মেনে নে চৈতি, মেনে নে। মেনে নে চৌতি, আরে টাকা তো বাতাসে ওড়ে না, এ কথা তো ইকবালই বলেছে। ঠিক আছে, মেনে নিলাম। আমরাও মেনে নিলাম। না মা, তুমি তোমার কথা ফিরিয়ে নাও মা। তুমি কেন আমার জন্য জিম্মি থাকবে? আমি সন্তান হয়ে এত বড় শাস্তি, এত বড় কষ্ট তোমাকে দিতে পারবো না মা। আমি প্রয়োজন ওর বাড়িতে চাকর। আর বলবি না। কে বলে তোর জন্য আমাকে শাস্তি ভোগ করতে হবে? আর কষ্টের কথা বলছিস? একজন মা যখন সন্তান জন্ম দেয় তখন তার যে কষ্ট হয়, সেই কষ্টের তুলনায় এই কষ্ট কিছুই না রে বাবা। আবার মা যখন সেই সন্তানের মুখ দেখে তখন সব কষ্ট ভুলে যায়। এবার না হয়তো সাফল্যের অহংকারে এই বুকটাকে ভরিয়ে তোলার জন্য আর একটু কষ্ট করব। মা, কোনো ভয় নেই। তোর মাথায় মায়ের আশীর্বাদের হাত রইল। তোকে জয়ী হতেই হবে। তুই ঠিকই প্রমাণ করতে পারবি তুই যেমন আমার অহংকার তেমনি চৈতির যোগ্য স্বামী।
ফিরে আসবি। কি বলছিস তুই? এটা কি করে সম্ভব? বিশ্বাস করতে পারছিস না তো? মারও বিশ্বাস করতে কষ্ট হয়েছে। তবে আজ থেকে শুরু হবে আমার মায়ের অহংকার জয় করার জন্য নতুন করে এক যুদ্ধ। কি আছে তোর? আমার মায়ের দোয়া, সারা পৃথিবীর সমস্ত মায়ের দোয়া। তুই দেখিস কাজল, আমি ওই ধনীর অহংকারী মেয়েকে শুধু দিনমোহরের কোটি টাকায় ফিরিয়ে দেব না, ওর সমস্ত অহংকার মিথ্যে করে দিয়ে ওকে ওর প্রাচুর্যের সিঁড়ি থেকে টেনে এসছে আমার মায়ের পায়ের নিচে এনে ফেলবো। ও একটু আশ্রয়ের জন্য আমার মায়ের পা জড়িয়ে ধরে কাঁদবে, আর আমি সেদিন প্রাণ খুলে হাসবো। কবে 1 কোটি টাকা হবে? কবে আমি আমার মাকে মুক্ত করে আনবো? বাইর হ বুড়ি আমার বাড়ি থেকে। এত রাতে আমি কোথায় যাব বৌমা? জাহান্নামে যাবি। তোর ছেলে টাকা জোগাড় করার নাম করে ভেঙে গেছে। আমি তোকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না। যা ভাগ। আমার মা, এমনি কপাল হয় না যেন কারো, দুঃখ চাই না দুঃখ তবু নেমে আসে আরো। কি করে ফুলেরই মাসুল দেব, কেউ কি বলতে পারো? কেউ কি বলতে পারো? এমনি কপাল হয় না যেন কারো, দুঃখ চাই না দুঃখ তবু নেমে আসে আরো। জন্ম দিয়েছে যে আমারে, বিনিময়ে কি দিলাম তারে? খুঁজতে গিয়ে সুখের জীবন করেছি যারে আমার আপন, পাইনি মনটা তারো। কি করে ফুলেরই মাসুল দেব, কেউ কি বলতে পারো? কেউ কি বলতে পারো?
একা নিজেরই ভুলে কিছুটা দোষ আমারও কি করে ভুলেরই মাসুল দেব কেউ কি বলতে পারো কেউ কি বলতে পারো এমনই কপাল হয় না যেন কারো দুঃখ চাই না দুঃখ তবু নেমে আসে আরো কি করে ভুলেরই মাসুল দেব কেউ কি বলতে পারো কেউ কি বলতে পারো ওই খাড়া খাড়া কইতাছে এই তুই জানিস না ওকে মারার জন্য 10 লাখ টাকার কন্ট্রাক্ট নিয়েছি আমরা। 10 লাখ? ভাগ চাইলে ভাগ পাবি, আমাদের দলে চলে আয়। আমি না হয় আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে 20 লাখ টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি কেন এত কঠিন একটা বাজি ধরলে? তুমি তো মারাও যেতে পারতে। তোমার টাকার এতই প্রয়োজন? আমার এত বেশি টাকার প্রয়োজন যে টাকার জন্য আমার জীবন নিয়ে একবার নয় দুবার নয় বারবার জুয়া খেলতে রাজি। কিন্তু কেন? এই কেনর উত্তর আমি আপনাকে দিতে পারবো না। এটা আমার লজ্জা। পুরুষ মানুষের কাছে কোনো লজ্জা নেই, লজ্জা হলো নারীর ভূষণ। বলো তুমি। আপনি কি বিশ্বাস করতে পারবেন আমার বিবাহিত স্ত্রীর দেনমোহরের 1 কোটি টাকা শোধ করার জন্য আমার সেই স্ত্রীর কাছে জিম্মি রাখতে হয়েছে আমার মাকে? কি বিশ্বাস? আপনার বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি। টাকা ছাড়া আমার মাকে জিম্মি দশা থেকে মুক্ত করতে চাইলে আমাকে স্বামীর দাবি ত্যাগ করে আমাকে আমার স্ত্রীর বাড়িতে সারা জীবন চাকর হয়ে থাকতে হবে। কিন্তু আমার মায়ের বিশ্বাস তার সন্তান কখনো হার মানবে না, তাই টাকার জন্য আমি জীবন মরণের কঠিন বাজি ধরতে সব সময় প্রস্তুত। তুমি পারবে ইকবাল, তোমার এই ইচ্ছাটা তুমি ঠিকই পূরণ করতে পারবে। আর এজন্য আমি তোমাকে সব ধরনের সহযোগিতা করব। তুমি দেনমোহরের কোটি টাকার জন্য তোমার যে মাকে জিম্মি রেখেছ সেই মায়ের কাছেই তোমার স্ত্রীর উঁচু মাথাটা নত করার জন্য, তোমার ব্যবসা শুরু করার জন্য যত টাকা লাগে, যত ব্যাংক গ্যারান্টি লাগে আমি দেব তোমাকে। আমার জন্য আপনি এত কিছু করবেন? ইয়েস, করব। আর এই জন্যে করব, আমি যে আজ এখানে দাঁড়িয়ে কথা বলছি সেটা তোমার জন্য। তাছাড়া আমিও তোমার মতো একদিন গরিব ছিলাম, তাই গরিবের কষ্ট আমি বুঝি। তুমি তৈরি হয়ে নাও ইকবাল। মনে করো আজ এই মুহূর্ত থেকে তোমার জীবনের যুদ্ধ শুরু। সম্মানিত সদস্যবৃন্দ, আমি ব্যবসায়ী সমিতির নির্বাচন 2008-এর নির্বাচনী ফলাফল ঘোষণা করছি। 2008 সালের নির্বাচনে জনাব আইকের নেতৃত্বে সবুজ প্যানেল
সাবেক সভানেত্রী চৈতি চৌধুরীর নেতৃত্বাধীন হলুদ প্যানেলের বিরুদ্ধে বিপুল ভোটে জয়লাভ করেছে। আমি সবুজ প্যানেলের এই বিজয়কে স্বাগত জানানোর জন্য হলুদ প্যানেলের পক্ষ থেকে সাবেক সভানেত্রী চৈতি চৌধুরীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উপস্থিত সুধীজন, আমি পরপর দুবার সভাপতি হিসেবে এই সমিতির দায়িত্ব পালন করেছি। এবার আমি হেরে গেছি। নির্বাচনে জয় পরাজয় আছে, এটা সবাইকেই মেনে নিতে হবে। তবে আমি আজও জানি না কে এই মিস্টার আইকে। তবুও তার বিজয়কে আমি স্বাগত জানাচ্ছি এবং মঞ্চে এসে বিজয় মালা পরার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ম্যাডাম চৈতি চৌধুরী, আমাকে দেখে নিশ্চয় সেই ইকবাল মনে হয়নি যাকে তুমি তোমার বাড়ির চাকর বানানোর জন্য কাল রাত পর্যন্ত লাখ টাকার পালঙ্কে শুয়ে স্বপ্ন দেখেছ। লুক ম্যাডাম চৈতি চৌধুরী, ভালো করে তাকিয়ে দেখো, আমি সেই ইকবাল। এখন নিশ্চয়ই তোমার স্বপ্ন ভেঙে চৌচির হয়ে গেছে, আর হওয়াটাই স্বাভাবিক। কারণ যে ইকবাল এখনো দেনমোহরের কোটি টাকা শোধ করে তার মাকে জিম্মি দশা থেকে মুক্ত করতে চায়নি, সেই ইকবালের এত বড় উত্থান মেনে নিতে কষ্ট হওয়ারই কথা। কিন্তু আমি সেই ইকবাল যাকে তুমি তোমার বাড়ির পোষা কুকুরের চেয়ে কম দামি মানুষ মনে করেছিলে। আমি সেই ইকবাল যাকে তুমি ফুলের বাসরে স্বামী হওয়ার অযোগ্য ঘোষণা করেছি। ভাবতে পারো তাহলে এখনো কেন আমার মা তোমার বাড়িতে, কেন মাকে মুক্ত করে আনতে চাইনি? এই না যাওয়ার জন্য আমার হৃৎপিণ্ডের প্রতিটি শিরায় শিরায় অনেক কষ্ট জমা করে লুকিয়ে রেখেছি, কাউকে জানতে দেই। কেন জানো? তোমার বাড়ি থেকে আমি আমার মাকে বের করে আনবো না, তোমাকে তোমার বাড়ি থেকে বের করে দেব বলে। শুধু এই দিনটার জন্য আমি নিজে কষ্ট পাচ্ছি, আমার মাকেও কষ্ট দিচ্ছি। আমার এই ইচ্ছা পূরণের আর বেশি দেরি নেই। আজ তোমার পতন শুরু হওয়ার প্রথম দিন। শেষ দিনটার জন্য প্রতিটি প্রহর প্রতিটি মুহূর্ত টেনশন নিয়ে অপেক্ষা করো।
কখন তোমাকে উপরতলা থেকে টেনে হেসড়ে নিচে নামাবো। শুধুমাত্র এই কথাগুলো বলার জন্যই আমি তোমার পথ আগলে দাঁড়িয়েছি। গুড বাই ম্যাডাম চৈতি, গুড বাই। ইকবাল, কি হয়েছে? আমার মাকে ওরা অনেক কষ্ট দিচ্ছে। আমার মা হচ্ছে আমার আত্মা, আর সে আত্মাকে ওরা কষ্ট দিচ্ছে। আমি জানি তুই তোর মাকে কত ভালোবাসিস। প্রতি রাতে তুই এভাবে চিৎকার করে উঠিস, আর কতদিন এভাবে কষ্ট করবি? দামি খাট, দামি বিছানা ছেড়ে নিচের ফ্লোরে ঘুমাস। কি করবো বল, চৈতি তো আমার মাকে খাটে ঘুমাতে দেয় না। হয়তো ওরা রান্নাঘরে বা বারান্দায় ঘুমাতে দেয়। তুই বল, মাকে রেখে আমি কি করে খাটে ঘুমাই? দেখো বাবা, তোমার আত্মা যেমন তোমার মায়ের জন্য কাঁদে, তেমনি তোমার মায়ের আত্মা তোমার জন্য কাঁদে। ইকবাল, রাতে রাতে শাশুড়ির সেবা করে আর দিনে আমাদের বোকা বানায়। হ্যাঁ সানি, কি বলবি বলে ফেল। ভালো হোক মন্দ হোক, আমি সরাসরি কথা বলা পছন্দ করি। তাহলে সরাসরি বলেই ফেলি, আমি ঠিক করেছি, বিয়ে করব। সত্যি? তাহলে তোর জীবনে বিয়ের ফুল ফুটবে। আমি তো ভাবতাম তুই চিরকুমার ক্লাবের সভাপতি হয়ে থাকবি। মোটেও না, আমি মনে করতাম আমার পছন্দের মেয়ে। বল না রে, মেয়েটিকে বল বল বল। তুই কিরে, খুশি হয়েছিস না অবাক হয়েছিস, কোনটা? ধ্যাত, কি সব বলছিস? শোন, ওসব কথা থাক। আমার কি মনে হচ্ছে জানিস, তুই খুশি হয়েছিস, কিন্তু ইকবালের কথা ভাবছিস। শোন, যে একবার চলে গেছে সে আর ফিরে আসবে না। শোন, তোকে কিন্তু আমি একজন ভালো বন্ধু মনে করি। তুই সেই বন্ধুত্বের সম্পর্কটা কেমন যেন করে দিলি। কোথায় যেন হঠাৎ করে একটা ছন্দপতন হয়ে গেল। শোন, আমার মাথাটা ঝিমঝিম করছে। আমি এখন চলি। আমি জানি তুই কেন রাজি হলি না। তোর বিয়ে একটা কেন, 10টা হলেও আমি তোকে বিয়ে করবই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, অসময়ে আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত, কিন্তু না এসে পারলাম না। আমাদের জন্য একটা দুঃসংবাদ আছে ম্যাডাম। ম্যাডাম, ব্যাংক লোন পরিশোধ করার টাইমটা আর এক্সটেনশন করে নাই। আমাদের চিঠি ব্যাংক রিজেক্ট করেছে, আর ব্যাংক থেকে যে চিঠিটা দিয়েছে তাতে স্পষ্ট করে লেখা আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ করতে না পারলে আপনার ইন্ডাস্ট্রি, বাড়ি, গাড়ি
সবকিছু নিলামে তুলবে। প্লিজ ম্যাডাম, একটা কিছু করুন। ঠিক আছে, আপনি অফিসে যান, আমি আসছি, দেখি কি করতে পারি। ওকে ম্যাডাম, আসসালামু আলাইকুম। আরে মামুনি, এতে ঘাবড়ানোর কি আছে? এটা কোনো সমস্যা হলো? তুমি কি মনে করেছো মামা? বুঝতে পারছো আর মাত্র 2 দিন বাকি, আর একটা দুটো টাকা নয়, 50 কোটি টাকার মামলা। কে দেবে আমাকে এই টাকা? কেন, সানি বাবাজি দেবে। সানি? তুই আমার কাছে আসার সিদ্ধান্ত নিয়ে ভালো করেছিস। মামা মাকে ফোন করেছিল, জানিস আমি মামাকে বলে দিয়েছি আর কেউ না জানুক। তুমি আর মামি তো জানো আমি চৈতির জন্য দুনিয়াটা লুটিয়ে দিতে চাই। বল চৈতি, কোন শর্তে তুই টাকাটা নিতে চাস? শর্ত? হ্যাঁ শর্ত। 1 নম্বর শর্ত, তুই আমাকে বিয়ে করতে রাজি হলে শুধু ব্যাংক লোনের টাকা কেন, আমার সবকিছু তোকে আমি দিয়ে দিব। আর 2 নম্বর শর্ত? বউ হিসাবে না পেলেও তুই যদি আমার সাথে 1 রাত কাটাস তাহলে আমি তোকে 50 কোটি টাকা দিব। তুই কি মনে করেছিস আমি নষ্টা মেয়ে? দেহ ব্যবসাটা আমার পেশা। তোর কাছে টাকার জন্য আমি নিজেকে বিক্রি করতে ছুটে এসেছি? তুই যদি মনে করে থাকিস তোর মতো সওদাগরের কাছে আমাকে আমি নিলামে তুলবো, তাহলে তুই ভুল করেছিস, ভুল। শোন, তোকে দেখে যত বেশি ঘৃণা হচ্ছে তার চেয়ে অনেক বেশি ঘৃণা হচ্ছে নিজের প্রতি নিজে। যে তোর মতো লোফারকে আমি বন্ধু মনে করেছিলাম। চৈতি, আমি জানি আজ থেকে তোর আমার বন্ধুত্ব শেষ, কিন্তু তুই যাতে আমাকে সারা জীবন মনে রাখিস সে অবস্থা করেই তোকে আমি এখান থেকে ছাড়বো।